হ্যাঁ রায়ান, শুনতেছো? তাহলে আসো, আমরা কি বলতেছিলাম, দেখো আমরা বলতেছিলাম যে এই যে এটা 80 লক্ষ আর এটা হচ্ছে 1 লক্ষ। এটার কারণ কি? এর কারণটা আমরা একটু অনুসন্ধান করব, ঠিক আছে? যে এই বেটা এত বেশি কেন হয়ে গেল? পৃথিবীর ভিতরে 80 লক্ষ জৈব যৌগ একেবারে খামখেয়ালি কথা না তো, তাই না? 80 লক্ষ, 1 কোটির কাছাকাছি, আর হইতেছে 1 লক্ষ। এত কম এত বেশি হওয়ার কারণ কি? এর একটু আমরা কারণটা দেখি। দেখো, এই কারণটা সাধারণত আমাদের রিটেনে আসে, মাঝে মাঝে বি নাম্বারে আসে, সি নাম্বারেও আসতে পারে, একটু খেয়াল করো। তাহলে এত কারণ হওয়ার কারণ কি? তাহলে আমরা একটু দেখি। তাহলে জৈব যৌগের সংখ্যা, হ্যাঁ, প্রশ্নটা হবে যে জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার কারণ কি? জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার কারণ, এত বেশি হওয়ার কারণ, খেয়াল করো এখানে তিনটা কারণ আছে। হ্যাঁ, তিনটা কারণের ভিতরে শর্ট সিলেবাসের ভিতরে একটা আসলে নাই, কিন্তু তিনটাই একটু হলেও আলোচনা করব, যেহেতু আমাদের মানে জানার আগ্রহ আছে, তাই না? যেটা নাই সেটা নিয়ে আসলে খুবই কম আলোচনা করব, জাস্ট একটু টাচ করব যে জিনিসটা কি আসলে। আর বাকি যে দুইটা আছে সেটা নিয়ে আমাদের কিন্তু হিউজ অ্যামাউন্ট আলোচনা পুরো বইয়ের ভিতরে ছড়াই ছিটে আছে। তিনটা কারণ কি কি? এক নাম্বার কারণ হলো তোমার কেটেনেশন। কেটেনেশন, ঠিক আছে? শব্দটা একটু খেয়াল করো, আমি ব্যাখ্যা করব জিনিসটা কি আসলে। এক নাম্বার কারণ হলো কেটেনেশন। কেটেনেশন বাংলাতে যদি বলো এটার অর্থটা কি? এর অর্থটা হলো তোমার শিকল, ঠিক আছে? কেটেনা, গ্রিক ওয়ার্ড। কেটেনা শব্দের অর্থ হইতেছে শিকল। কেটেনেশন, এটা কিন্তু চেটেনেশন না আবার, হ্যাঁ। কেটেনেশন উচ্চারণটা হবে কেটেনেশন। বাংলায় যদি দেখো কখনো, তাহলে দেখবে এটা হলো কেটেনেশন। কেটেনেশন। তাহলে এক নাম্বার আমরা দেখলাম কেটেনেশন, মানে হইতেছে শিকল। শিকল কি জিনিস একটু পরে আসতেছি, খেয়াল করো। দুই নাম্বার হইতেছে আমাদের আইসোমারাইজেশন। একটু আগে যে শব্দটা আমি উচ্চারণ করছিলাম, ওই যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমাদের যে ইউরিয়া তৈরি হলো, সেটা কিন্তু আমাদের আইসোমারাইজেশন ছিল, তাই না? তাহলে এটাকে আমরা বলবো আইসোমারাইজেশন, ঠিক আছে? আইসোমারাইজেশন মানে এর বাংলা অর্থ হইতেছে সমানুতা। সমানুতা বা সমানুকরণ, ঠিক আছে? তাহলে সমানতা জিনিসটা কি? সমানতা জিনিসটা হলো, একটু বলি, কিন্তু এখানে কিন্তু গ্রসলি আলোচনা আছে। এই সমানতা থেকে কনফার্ম থাকো, একটা রিটেন কোশ্চেন আসবেই, একটা আসবেই, মাস্ট কনফার্ম থাকো। এমসিকিউ তো আসবেই, কোনো সন্দেহ হয় নাই। আমরা দেখবো সমানতা অনেক বড়, প্রায় 2টা লেকচার লাগবে এর উপরে, হ্যাঁ। তাহলে আমরা আগে হেডিংগুলো দেখি। তাহলে এক নাম্বার হলো আমাদের কেটেনেশন, দুই নাম্বার সমানুতা, তিন নাম্বার যেটা সেটা হলো পলিমারাইজেশন। তাহলে সমানুতা বা আইসোমারাইজেশনটা আমরা কি বলছি? যেখানে আণবিক সংকেত বা মলিকুলার যে সংকেতটা আছে সেটা সেম থাকবে, বাট স্ট্রাকচারাল যে আমাদের গঠনটা আছে সেটা কিন্তু ভিন্ন হয়ে যাবে, তাই না? এটাই হলো আমাদের কিন্তু সমানতা বা আইসোমারাইজেশন। তিন নাম্বার যেটা সেটা হলো পলিমারাইজেশন। পলিমারাই, আচ্ছা এটা সম্ভবত এস দিয়ে হবে, হ্যাঁ। পলিমারাইজেশন। এই পলিমারের বাংলা অর্থ আসলে কি করবা? পলিমারের বাংলা অর্থ আসলে কিছু করা সম্ভব না। পলিমার মানে পলিমারই, ঠিক আছে? মানে অনেকগুলো মনোমার মিলে যেটা তৈরি করবে সেটাই হলো পলিমার। পলিমাটা কি একটু বলি? এই পলিমাটা আসলে নাই তোমাদের, এই যে উপরে দুইটাই আসলে আলোচনা আছে। তারপরে একটু বলি, এ বলার পর আর বলবো না এটা, ঠিক আছে? কারণ এই যেহেতু নাই, এর নিয়ে সময় নষ্ট করবো না, এমনি চ্যাপ্টার অনেক বড়। পলিমারটা হলো তোমার এই যে আমরা ব্যবহার করি না পলিথিন, খেয়াল করো। পলিথিন একে তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো, ক্লাস 9-10 সন্ধি বিচ্ছেদ পড়ছো, ইন্টারমিডিয়েটে যতটুকু আমার মনে আছে সন্ধি বিচ্ছেদ নাই। বাংলা তো অনেক দিন যাবত পড়ি না, এই জন্য বলতে পারবো না। তাহলে 9-10 কিন্তু সন্ধি বিচ্ছেদ পড়ছো, তাই না? যেমন বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয়। রবি, রবি, রবীন্দ্রনাথ, রবি প্লাস ইন্দ্র, রবীন্দ্র, ঠিক আছে? এরকম কিন্তু অনেকগুলো সন্ধি বিচ্ছেদ করছো। এই যে এখানেও হুবহু এরকমই আছে। তুমি যদি পলিথিন শব্দটাকে একটু সন্ধি বিচ্ছেদ করো, তাহলে পলি প্লাস ইথিন, তাই না? আমরা তো জানি পলি মানে কি অনেকগুলা, অনেকগুলা। এর সাথে ইথিন শব্দটা লাগাইছে। ইথিন কি? ইথিন হলো আমাদের অ্যালকিনের 2 নাম্বার যে সদস্যটা। আমাদের কিন্তু এই যে অ্যালকিনের 1 নাম্বার সদস্য সাধারণত হয় না, কারণ হইতেছে অ্যালকিন ডাবল বন্ড থাকে, তাই না? পড়বো আমরা, তারপরে একটু টাচ করতেছি এই পলিমারাইজেশনটা একটু বোঝানোর জন্য। তো এটা কিন্তু প্রথম সদস্য তুমি পাবা না, একটা কার্বন দিয়ে সাধারণত অ্যালকিন হয় না। তাহলে প্রথম সদস্য হইতেছে ইথিন। তো এই ইথিন, অসংখ্য ইথিন যখন একসাথে লাগাবা, মানে একটা ইথিন হইতেছে মনোমার, অনেকগুলো ইথিন যখন তুমি একসাথে লাগায় বিক্রিয়া করাবা, তখন অনেক একটা বড় জায়ান্ট স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে? এই জায়ান্ট স্ট্রাকচারটাকে আমরা বলবো যে পলিমার।
আর প্রক্রিয়াটাকে আমরা বলবো পলিমারাইজেশন, ঠিক আছে? এটাই হলো মূল বিষয়। এই যে বালতি দেখো, পাইপ দেখো, প্লাস্টিকের যত জিনিস দেখো সব কিন্তু পলিমার, ঠিক আছে? এই যে ইউপিভিসি পাইপ অ্যাড করে না, টেলিভিশন তো দেখো না, আমি আসলে দেখি না, আগে দেখতাম। তো এই যে ইউপিভিসি পাইপের যে অ্যাড দেখবা ওইখানে কিন্তু লেখা আছে যে এই পিভিসি পলিমার, ঠিক আছে? তাহলে পলিমার আসলে কিছুই না, পলিমার হইতেছে তোমার অনেকগুলো মনোমার মিলে একটা জায়ান্ট কম্পাউন্ড তৈরি করা। তাহলে দেখো সংখ্যা কিন্তু বাইরে যেতেছে, তাই না? শুধু ইথিন ছিল, তাহলে এই ইথিনকে তুমি টাইনে ধরে কিন্তু পলিথিন বানাইতেছো, তারপরে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড বানাইতেছো, তাই না? তো এরকম কিন্তু অনেকগুলো তুমি কম্পাউন্ড একটা থেকে আরেকটা বানাইতে পারবা। দেখো মজার বিষয় কিরকম, ইথিন ছিল, ইথিন থেকে পলিথিন বানাইতেছো, পিভিসি বানাইতেছো, আরো কত কিছু বানাইতেছো, ওগুলোও কিন্তু অর্গানিক কম্পাউন্ড, ওগুলোর কিন্তু সংকেত আছে, তাই না? তাহলে এই যে একটা থেকে আরেকটা তুমি বানাইতেছো, সংখ্যা আলটিমেটলি বাড়তেছে না? এই যে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এটাই হলো আমাদের মূলত জৈব যৌগের সংখ্যা বৃদ্ধির অন্যতম একটা কারণ। তাহলে 1 নাম্বার হলো কেটেনেশন, 2 নাম্বার আইসোমারাইজেশন, 3 নাম্বার হলো পলিমারাইজেশন বা পলিমার, ঠিক আছে? এই পলিমার আবার দুই ধরনের হতে পারে, যেহেতু নাই আলোচনা করলাম না। এখন আসো আমরা একটু দেখবো কেটেনেশন জিনিসটা কি। কেটেনেশন, ঠিক আছে? এই পলিমার থেকে আমার একটা কোশ্চেন আসছিল, একটু বলি, হ্যাঁ? কোশ্চেনটা সব জায়গায় আমি আসলে বলি। জাহাঙ্গীরনগর ভার্সিটি যখন পরীক্ষা দিয়েছিলাম না, একটা কোশ্চেন করছিল, নাইলন, নাম শুনছো না? নাইলন 66, এই বলতে কি বোঝায়? এখনো মনে আছে আমার, সেই সময় আসলে পারি নাই, মাথার ব্রেনে কেমন জানি কাজ করে নাই, কিন্তু এখন তো বোঝা যায় 66 মানে নাইলন 66। এই যে রশি ব্যবহার করো না, নাইলন রশি, তারপরে এই যে বিভিন্ন প্লাস্টিকের রশি, আর ওই যে তারপরে কি এই যে জোট, পাটের তৈরি রশি। তো এই নাইলন কোশ্চেনটা করছিল, নাইলন 66 বলতে আসলে কি বলবো? তো তোমাদের তো আর আসতেছে না শর্ট সিলেবাস, যেহেতু এটা বাধ্য। তাহলে আসো কেটেনেশন, তাহলে এটাকে আমরা বলবো যে শিকলীকরণ বা শিকলীকরণ, ঠিক আছে? শব্দটা কিন্তু অদ্ভুত, তাই না? মানে একটার সাথে আরেকটা লাগানো, শিকলীকরণ জিনিসটাকে একটু খেয়াল করো। দেখো আমরা প্রথমেই কি বলছি, যে আমাদের অর্গানিক কম্পাউন্ড তৈরি হওয়ার জন্য কি দরকার? মাস্ট, কার্বন এবং হাইড্রোজেন, তাই না? তাহলে এই কার্বন, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, দেখো মেইন মানে দুইটার ভিতরে যদি বলো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে, সেটা হলো কিন্তু কার্বন। কারণ হইতেছে হাইড্রোজেন ছাড়া কিন্তু অর্গানিক কম্পাউন্ড আছে, বাট কার্বন ছাড়া কিন্তু অর্গানিক কম্পাউন্ড সম্ভব না, এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ? তাহলে আমাদের মেইন ওই দুইটা হইতেছে মেইন। যে তোমাকে যদি বলা হয় যে অর্গানিক কম্পাউন্ডের মেইন দুইটা মানে এলিমেন্ট কি, একটা হলো কার্বন আর একটা হলো হাইড্রোজেন, এখন এই দুইটার মধ্যে ইম্পর্টেন্ট কে বেশি, সেটা হলো কার্বন। মানে কার্বন ছাড়া কিন্তু অর্গানিক কেমিস্ট্রি আসলে কল্পনাই করা যাবে না। হাইড্রোজেন ছাড়া তো একটা পাইছো, বাট কার্বন ছাড়া তুমি পাবাই না, ঠিক আছে? তাহলে এই একটা কার্বন আরেকটা কার্বনের সাথে, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এই যে জয়েন্ট হয়ে বিভিন্ন ধরনের যে কম্পোনেন্ট বা বিভিন্ন ধরনের কম্পাউন্ড যে তৈরি করতেছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো যে শিকলীকরণ বা কেটেনেশন। বিষয়টা কীরকম খেয়াল করো, এক কার্বন বিশিষ্ট যেটা, সেটা হলো মিথেন। আমরা আসবো এলকেন নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত, কিন্তু এখানে একটু বোঝানোর জন্য আমরা এক্সাম্পলটা আনতেছি। দেখো এটা হলো মিথেন, মিথ, তাই না? এর সাথে অ্যালকেনের এন কিন্তু উচ্চারণ হইতেছে, মিথেন, ইথেন, এগুলা। 2 নাম্বার, 2 কার্বন বিশিষ্ট তুমি যদি অ্যালকেন নিয়ে আলোচনা করো, সেটা হলো ইথেন। তাহলে এখানে হবে CH3, এখানে হবে CH3, তাই না? এটা হলো ইথেন। তাহলে এই দেখো একটার সাথে কিন্তু আরেকটা যুক্ত হয়েছে। এরকম ভাবে 3 কার্বন যদি নাও, 3 কার্বন নিলেও দেখবা একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে। এই যে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে তোমার জৈব যৌগ তৈরি করতেছে, এই বিষয়টাকে আমরা বলবো যে কেটেনেশন। এটা শুধুমাত্র যে অ্যালকেনের ক্ষেত্রে হবে তা না, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রেও সম্ভব, এনি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রেও সম্ভব। কিরকম হতে পারে দেখো, এটা তো আমরা অ্যালকেন বললাম, তাই না? তুমি অন্য একটা জিনিস নিয়ে চিন্তা করো, ধরো অ্যালকোহল নিয়ে চিন্তা করো। ধরো তোমার বললো CH3CH2OH, ঠিক আছে? এটা হলো 2 কার্বন যেহেতু, তাহলে কিন্তু ইথানল, ইথানল, ঠিক আছে? একটা কার্বন বাড়াও, সব ঠিক আছে, OH ঠিক আছে, কার্বন ঠিক আছে, শুধু মাঝখানে একটা কার্বন ঢুকে গেছে, CH3CH2CH2OH। তাহলে এটা হইতেছে আমাদের, তাহলে 3 কার্বন যেহেতু, এটা হচ্ছে প্রোপানল, ঠিক আছে? প্রোপানল। আমরা কিন্তু এগুলো পড়বো যে 1 কার্বন হইতেছে মিথ, 2 কার্বন হইতেছে ইথ, 3 কার্বন হইতেছে প্রপ, 4 কার্বন হইতেছে বিউট, 5 কার্বন হইতেছে প্যান্ট। তো এগুলোর সাথে আমরা বিভিন্ন ধরনের সাফিক্স লাগাইয়া বিভিন্ন কম্পাউন্ড উচ্চারণ করবো। যেমন এই যে অ্যালকেনের সাথে এন উচ্চারণ করে আমরা মিথ থেকে মিথেন বানাইছি। তারপরে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যে ইথানল লিখছি, তাহলে ইথ থেকে এর সাথে অল লাগাই ইথানল বানাইছি, আর প্রপ থেকে অল লাগাই প্রোপানল বানাইছি, ঠিক আছে? এরকম আমরা সামনে দেখবো, এগুলো কোনো সমস্যা নাই। তাহলে এই যে এরকম কিন্তু তোমার ভেরিয়েশন হবে, তাহলে একটা করে কার্বন বাড়বে আর ওই যে তোমার যৌগ চেঞ্জ হয়ে যাবে। দেখো ইথানল আর হচ্ছে প্রোপানল। ইথানল কিন্তু খাওয়া যায়, এই যে মদ খায় না, এই মদটা কিন্তু মূলত ইথানল। মদ কিন্তু অনেক আছে, রেকটিফাইড স্পিরিট আছে, মেথিলেটেড স্পিরিট আছে,
অ্যাবসোলেট অ্যালকোহল আছে, অনেকগুলো আছে, আমরা সামনে দেখবো। হ্যাঁ, যখন অ্যালকোহল বিস্তারিত পড়বো না তখন আমরা অ্যালকোহল দেখবো যে আসলে কী কী আছে, কোন অ্যালকোহল খাওয়া যায়, কোন অ্যালকোহল দিয়ে বার্নিশের কাজ করে। এই যে বিভিন্ন ধরনের তোমার কাঠের আসবাবপত্র তৈরি করে না, যেমন খাট, পালং, চেয়ার, টেবিল, এগুলো কিন্তু তৈরি করার পর বার্নিশ করা হয়, বার্নিশ। ঠিক আছে, এই বার্নিশের কাজে কিন্তু অ্যালকোহল ব্যবহার করা হয়। তো সেগুলো আমরা স্পেসিফিক্যালি দেখবো যে কোন অ্যালকোহলটা কোথায় ব্যবহার করা হয়। তাহলে আমরা এখান থেকে গ্রসে একটা জিনিসই দেখলাম যে কেটেনেশন জিনিসটা কি। কেটেনেশন জিনিসটা হলো একটা কার্বনের সাথে আরেকটা কার্বন মানে যুক্ত হওয়া, পরপর কার্বনগুলো যুক্ত হয়ে যে শিকল তৈরি করবে সেই শিকলটাকে আমরা বলবো যে কেটেনেশন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। হ্যাঁ, তাহলে এটাই ছিল আমাদের কেটেনেশন। এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে বলে মনে হয় না, শুধুমাত্র নাম আর কিছু এক্সাম্পল মনে রাখো, আর বাকিগুলো তো আমরা সামনে দেখবই। যে অ্যালকেন অ্যালকিন যেগুলো আছে সেগুলো যখন আমরা পড়বো তখন তো কেটেনেশন এমনিই চলে আসবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার গেল কেটেনেশন। 2 নাম্বার আসে আইসোমারাইজেশন বা সমানতা। এই সমানতা নিয়ে আমরা 2টা ক্লাস করব। তার আগে একটু আজকে হিন্টস দিয়ে রাখি যে এই জিনিসটা কি আসলে। দেখো আইসোমারাইজেশন খেয়াল করো, বুঝলে কিন্তু মজা আছে। হ্যাঁ, যে আমার স্টুডেন্ট 2জন স্টুডেন্ট এবার আছে, ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট, 2টাই তোমাদের ওই যে গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে যাইতেছে। একটা তো আমার বাসাতেই, আরেকটা হলো ওই যে ওইদিকে ওই যে একটু দূরে আছে অবশ্য ওইটা। 2টারই তোমার অর্গানিক কেমিস্ট্রি, ওই যে ওইটাকে তো কম পড়াইছি, কিন্তু বাসায় যেটা এর তো আমি 2বার পড়াইছি অর্গানিক কেমিস্ট্রি। মানে মাঝে মাঝে বোরিং হয়ে যাইতো, তো পড়তে মন চাইতো না। এখন আবার মোটামুটি বুঝে দেখি, মোটামুটি আমার চেয়েও ভালো বুঝে, মাঝে মাঝে দেখি অর্গানিক কেমিস্ট্রি অনেক ভালো বুঝে। এইরকম যদি একবার বুঝ ঢুকে যায়, ঠিক আছে, সব তো আর লাগবে না। আমি যেভাবে সব ঢালাওভাবে আলোচনা করতেছি সব তো আর রিটেনেও লাগবে না, এমসিকিউ লাগবে না, বাট তোমার নলেজ ইনরিচমেন্ট করার জন্য কিন্তু দরকার, তাই না? তো পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু বা প্লাস পাওয়ার জন্য কিন্তু এত দরকার নাই। স্পেসিফিক্যালি কয়েকটা কোশ্চেন যদি এখান থেকে পরে একেবারে 100% বলতে পারি যে এখান থেকে আসবে, অর্গানিক কেমিস্ট্রি ঢাকা বোর্ড এটাই আসবে। অন্যান্য বোর্ডের কথা বলা যাবে না, কিন্তু ঢাকা বোর্ড তো আসলে কোশ্চেন অ্যানালাইসিস করে অবশ্য দেখছো যে খুবই আসলে ইজি হয় কোশ্চেন। যেমন তোমার এই যে আইসোমারাইজেশন থেকে একটা কোশ্চেন করবে মাস্ট, প্রতি বছরই করে করবেই। অ্যালকোহল থেকে একটা কোশ্চেন করে করবেই, বেনজিন থেকে একটা কোশ্চেন করে করবেই। যদি বেনজিন মিস হয় তাহলে তোমার অ্যামিন থেকে একটা কোশ্চেন করবে, ঠিক আছে। আর অ্যালকোহল যদি মিস হয় তাহলে অ্যালডিহাইড কিটোন থেকে একটা কোশ্চেন করবে। এই হলো কোশ্চেনের প্যাটার্ন। প্লাস পাওয়ার জন্য কিন্তু এত কিছু দরকার নাই। তুমি যদি 3টা কোশ্চেন মানে 6টা কোশ্চেন যদি পড়ো, 3টা কোশ্চেন মাস্ট এখান থেকে কমন পাবা। তাহলে তো 6 দিন পড়লেই হয়ে যায়, তাই না? আমরা শুধু তো পরীক্ষার জন্য পড়বো না, আমাদের নলেজ জানার অনেক কিছু দরকার আছে। আর এই পরীক্ষায় তো শেষ না, আমাদের কিন্তু সামনে অ্যাডমিশন আছে, অনেক কিছু কিন্তু আমাদের চিন্তা করতে হবে, তাই না? তো সেই দিক বিবেচনা করে কিন্তু আমরা একটু ভালোভাবেই আসলে এটাকে দেখার চেষ্টা করব। আর এমসিকিউ এর জন্য তো পড়তেই হবে, রিটেনের জন্য নাই। ওই স্পেসিফিক্যালি কয়েকটা কোশ্চেন তুমি পড়লা হয়ে গেল, আসলেই হয়ে যাবে। দেখো যেটা বলতেছি সেটাই, আইসোমারাইজেশন থেকে কোশ্চেন পাবা, না পাইলে বুঝবা যে ওই বোর্ডের যেই কোশ্চেন করছে ওই বেটা আসলে যোগ্যই না কোশ্চেন করার, কারণ এতটা ইম্পর্টেন্ট টপিক এটা। তারপরে অ্যালডিহাইড, অ্যালকোহল, কিটোন, এখান থেকে একটা কোশ্চেন পাবাই, না করলে বুঝবা ও অযোগ্য আসলে। প্রত্যেকটা তুমি বোর্ড খুলে দেখো, বিগত ঢাকা বোর্ডের যেই কোশ্চেনগুলো আছে, শর্ট সিলেবাস বলো লং সিলেবাস বলো, সবগুলো সিলেবাসই দেখো। আমি বললাম যেগুলো এগুলোই আছে। অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এটা একটা আইসোমারাইজেশন বা এই সমানতা একটা, অ্যামিন এখান থেকে একটা। ঠিক আছে, এই 3-4টা কোশ্চেন অনায়াসেই থাকে আর কি। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, 3টা তো মাস্ট ধৈর্যই রাখতে পারো, 4টা আসতে পারে, এটাই হলো মূল বিষয়। তাহলে আসো আইসোমারাইজেশন। আইসোমারাইজেশনের ক্ষেত্রে মানে এর ডিফিনেশনটা মনে রাখার আগে একটু শর্তটা মনে রাখো। শর্তটা হচ্ছে আমাদের এখানে আণবিক সংকেত সেম থাকবে, তাই না? মলিকুলার যে সিম্বল আছে সেটা কিন্তু সেম থাকবে। তাহলে আমরা এটাকে এইভাবে বলবো যে আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, কিন্তু আমাদের গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল যে সিম্বলটা আছে সেটা কিন্তু ভিন্ন, স্ট্রাকচারাল সংকেত ভিন্ন। ঠিক আছে, এই একই বলতে আমি আসলে সেম বুঝাইতেছি। হ্যাঁ, তাহলে যাদের আণবিক সংকেত এক কিন্তু স্ট্রাকচারাল সিম্বল বা গাঠনিক সংকেত ভিন্ন, সেটাকে আমরা বলবো যে আইসোমারাইজেশন, মানে হলো সমানুকরণ। বাংলায় যদি বলো এটাকে সমানুকরণ। বারবার বলতেছি শব্দগুলো একটু খেয়াল করো যাতে এখনই ঢুকে যায়। হ্যাঁ, পরে যাতে এক নজর দেখলেই পারো। ঠিক আছে, তাহলে আইসোমারাইজেশন বা সমানুকরণ, এটার মেইনলি 2টা শর্ত দিয়ে তুমি ডিফিনেশন মনে রাখতে পারো। সাধারণত এই নাম্বার কোশ্চেন আসে হোয়াট ইজ আইসোমারাইজেশন বা হোয়াট ইজ আইসোমার, হোয়াট ইজ আইসোমারিজম, জিনিসগুলো কিন্তু একই। তাহলে কীভাবে বলবা, দ্য কম্পোনেন্ট বা দ্য কম্পাউন্ড হুইচ আর মলিকুলার সিম্বল ইজ সেম বাট স্ট্রাকচারাল সিম্বল ইজ ডিফারেন্ট ইজ কল্ড আইসোমারাইজেশন বা আইসোমারিজম। ঠিক আছে, সমানতা সমানুকরণ একই আর কি।
মানে একটা প্রসেস আর একটা হলো ধর্ম, তাই না? মানে একটা হলো কম্পাউন্ড আর একটা হলো প্রসেস। আইসোমারাইজেশনটা হলো প্রসেস আর আইসোমারিজমটা হলো ধর্ম। আর আইসোমারটা হলো আমাদের যৌগ। শব্দগুলো কিন্তু খুবই কাছাকাছি এবং অর্থও কিন্তু খুবই কাছাকাছি, বেশি একটা ডিফারেন্স না। তাহলে এই আইসোমারাইজেশন, তাহলে আর কিছু এক্সাম্পল আমরা দেখবো। দেখো ভিন্ন হইতেছে কি কারণে একটু খেয়াল করো। একটা এক্সাম্পল কিন্তু আমরা বইলেই ফেলছি, তাই না? যেমন এই যে একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি বলছি, অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO, এখানে আর প্লাস মাইনাস দিলাম না, ডিরেক্ট লিখলাম। দেখো এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে? এখান থেকে তুমি যদি আইসোমারাইজেশন করো, ওই যে পুনর্বিন্যাস যে শব্দটা আমরা লিখছিলাম, সেটাকে সেটা তুমি যদি করো বা হিট দাও একে, তাহলে তুমি কি পাবা? ইউরিয়া পাবা কিন্তু, NH2CO NH2। এটা কিন্তু আমরা প্রথমেই দেখাইছি, হ্যাঁ। তাহলে এটা হলো 1 নাম্বার, এটা হলো ইউরিয়া। এছাড়া আর অসংখ্য তুমি এক্সাম্পল বলতে পারো। দেখো আর কি কি এক্সাম্পল বলতে পারো। ধরো এই যে এরকম আছে CH3 CH2 CH2OH, ঠিক আছে? এটা হলো ডিরেক্ট প্রোপানল। খেয়াল করো, এটা হলো প্রোপানল, এটা হলো ডিরেক্ট প্রোপানল। এখন একে তুমি যদি আইসোমার করো বা আইসোমার বানাও এখান থেকে, সেটা কিভাবে লিখতে পারো একটু খেয়াল করো। বিভিন্নভাবে লিখতে পারো, তার মধ্যে একটা সহজ উপায় হলো, উপরেটা কিন্তু আশা করি বোঝানো দরকার নাই, এটা কিন্তু সেখানে আমরা হাইড্রোজেন কার্বন মিলে আসছি, মানে হাইড্রোজেন এই পাশেও যায় এই পাশেও তা, নাইট্রোজেন এই পাশেও যায় এই পাশেও তার, সেটা কিন্তু ওইখানে আমরা দেখাই আসলাম, তাই না? এটা একটু খেয়াল করে নিচেরটা CH3। দেখো আমি কার্বনগুলো লিখলাম, CH3 লিখলাম এখানে। আর এখানে দেখো কার্বনের হাত কয়টা? 4টা না? আচ্ছা এটা একটু বলতেছি, কার্বনের আমরা কিভাবে এটা ফিল আপ করি, হাইড্রোজেন কিভাবে দেয় একটু বলতেছি, এর আগে এটা লিখে নিই। দেখো এখানে আসবে 2টা, তাহলে 2টা যেহেতু আসবে তাহলে কিন্তু হাত পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু OH থাকতেছে না, তাহলে আমরা এখানে একটা হাইড্রোজেন আগে দিলাম। দেখো কাটাকাটি করো না কিন্তু, বোঝানোর স্বার্থে আমি কাটাকাটি করতেছি, হ্যাঁ তুমি আবার লেখার সময় কাটাকাটি করো না। CH3 CH2 হয়তো আমি দিলাম CH2 দিলে কিন্তু 4 হাত পূর্ণ হয়ে যেত, এই জন্য আমাদের কিন্তু OH বাদ পড়ে যেত, তাহলে এখানে OH আসতেছে। দেখো আগে ছিল 1 নাম্বার কার্বন, খেয়াল করে এগুলার কিন্তু নোমেনক্লেচার আমরা পড়বো, মানে নামকরণটা পড়বো। নামকরণই দেখা যাবে 2টা ক্লাস চলে যাবে, ঠিক আছে? ওইটা আমরা আস্তে আস্তে একটু দেখবো, কারণ একটু জটিল লাগবে তো এটা। তাহলে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। এখন কথা হলো স্যার একে কেন 1 নাম্বার ধরলাম, একে কেন 3 নাম্বার ধরলাম? একটু সহজ ভাষায় মনে রাখো, যার সাথে যৌগমূলক, তার মানে তুমি যাকে দিয়ে এই যৌগটাকে আইডেন্টিফাই করতেছো, কাকে দিয়ে? এই যে OH কে দিয়ে, তাই না? তাহলে এই OH যেই কার্বনের কাছাকাছি থাকবে বা যৌগমূলকটা যেই কার্বনের সাথে থাকবে, সেখান থেকে তুমি শুরু করবা, অথবা তার কাছের কার্বন থেকে তুমি শুরু করবা গণনাটা আর কি। তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। নোমেনক্লেচার আমি এটা দেখাবো, হ্যাঁ, নো টেনশন, কোনো টেনশন নাই। অর্গানিক কেমিস্ট্রি অনেক বড়, আবার বলতেছি ভয় পাওয়ারও কিছু নাই। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা সব কিছুই দেখবো, A to Z দেখবো। তাহলে এটা হলো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। কিভাবে লিখলাম 1 2 3? আমি আবার বলতেছি, যেই কার্বনের কাছাকাছি যৌগমূলক, মানে যাকে দিয়ে আমরা এই যৌগটাকে আইডেন্টিফাই করতে পারতেছি যে এই বেটা অ্যালকোহল, সেই কার্বনটাকে আমরা 1 নাম্বার কার্বন চিন্তা করব। যদি না থাকে সেটা, তাহলে তার কাছের কার্বন থেকে আমরা হিসাব করব যে এটা 1 2 3, এইভাবে আমরা হিসাব করব, ঠিক আছে? এটা হলো এই টেকনিক। আবার যদি এক সাইডে না থাকে, দেখো এখানে তো OH এক সাইড আছে, তাই না? যদি এক সাইডে না থাকে, তোমার যদি মাঝখানে থাকে, দেখো যেটা আমি নিচে লিখছি, এই OH কিন্তু 2 নাম্বার কার্বন আমি লিখছি, এই অনুসারে 2 নাম্বার কার্বনে লিখছি। তাহলে এখানে তুমি কাকে 1 নাম্বার ধরতে পারো? এর মাঝখানেটা 1 নাম্বার ধরতে পারো, এইদিকে 2 নাম্বার ধরতে পারো, একে 2 নাম্বার ধরতে পারো। সেটা অ্যাভয়েড করার জন্য, দেখো দুই পাশে 2 2 হয়ে যাচ্ছে, কিন্তু সেটা অ্যাভয়েড করার জন্য তুমি সিরিয়ালি লিখতে পারো, এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে? তাহলে এটাই 1 ধরতে পারো, যেহেতু এরও কাছাকাছি, হুবহু কাছাকাছি। আমি আবার বলতেছি, খেয়াল করে, এখানে যদি আরেকটা কার্বন থাকতো, তাহলে যেই কার্বন কাছাকাছি সেখান থেকে কিন্তু আমরা 1 2 হিসাব করতাম, যদি এটা বিউটানেল হতো। আচ্ছা ওইটাও দেখাইতেছি, কনফিউশন একটু দূর হয়ে যাবে। তাহলে এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, আমি কিন্তু এটাকে 1 ধরতে পারতাম। কারণ হইতেছে এই OH এরও কাছাকাছি যা, এরও কিন্তু কাছাকাছি, তাই তাহলে এরও 1 ধরলে সমস্যা নাই, এরও 1 ধরলে সমস্যা নাই। তাহলে একে কেন ধরলাম না? কারণ একে যদি 1 ধরো, এইদিকে 2 আসতেছে, তাহলে এইদিকে কত লিখবা? তাহলে সেটা কিন্তু আসলে লেখা খুব কঠিন হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এক দিক থেকে লিখবো, মানে যেই দিক থেকে কার্বন কাছাকাছি, অথবা যেই দিক থেকে মানে কার্বনের সাথে যুক্ত, সেটাও হতে পারে। তাহলে এটা এটা শুধু প্রোপানল, তাহলে এটাকে তুমি কি কি লিখবা? দেখো এটাকে তুমি লিখতে পারো প্রোপানল 2, মানে হইতেছে আমাদের 2 নাম্বার কার্বনের সাথে OH যুক্ত আছে, এটাই আমাদের বোঝায়, হ্যাঁ। দেখো খেয়াল করো, এই নামকরণটা আমি আস্তে আস্তে পড়াবো, কারণ এটা একটু জটিল লাগবে, এটাই স্বাভাবিক। প্রোপানল, এখানে আমি লিখবো 2। দেখো এই সংখ্যা কি ইন্ডিকেট করতেছে? এই সংখ্যাটা ইন্ডিকেট করতেছে যে আমাদের প্রোপানল মানে OH মূলকটা, OH যেই মূলকটা আছে সেটা 2 নাম্বার কার্বন অবস্থান করতেছে, ঠিক আছে? এখন যদি আমি বিউটানল 2 লিখে, একটু খেয়াল করো। দেখো আরেকটা এক্সাম্পল আমি দিই, এটা তো 3 নাম্বার, আমি আরেকটা এক্সাম্পল, এটা কনফিউশন দূর করার জন্য আমি দিতেছি, খেয়াল করো।
CH3 CH2 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 OH, তাই না? এটাকে তুমি লিখতে পারো বিউটানল, ডিরেক্ট বিউটানল, কোনো 1 to 1 সংখ্যা দেওয়ার এখানে দরকার নাই। বিউটানল লিখলেই বুঝবে যে OH-টা এটা লাস্টের কার্বনে আছে। এটাকে যদি আমি আইসোমারাইজেশন করি বা সমানতা করি, সরি, এটা যদি আইসোমারাইজেশন করি তাহলে দেখো আমি আগে কার্বনগুলো দিয়ে নিলাম CH3 সি সি CH3, তাহলে যে কোনো একটা জায়গায় তুমি বসাইতে পারো। তাহলে এটা এই ক্ষেত্রে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। একটু মনে রাখো কিন্তু আমি কিভাবে কোন দিক থেকে গণনা করতেছি, কারণ এগুলো কিন্তু নামকরণের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয়। তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তেছো অথচ অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কম্পাউন্ডের নামকরণ পারবা না, সেটা কিন্তু আসলে হয় না। ঠিক আছে, এটা কিন্তু পারতে হবে। এই জন্য এটাকে আমি একটু ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় নিয়ে দেখাবো। যেমন এই যে আজকে একটা নামকরণ দেখাই দিয়েছি, আরেকদিন আরেকটা দেখাবো, আরেকদিন আরেকটা দেখাবো, এরকমভাবে মানে টোটালি কমপ্লিট হয়ে যাবে। তাহলে যে কোনো জায়গায় বসাও, ধরো 1 নাম্বার কার্বনে ছিল, আমি এখানে 3 নাম্বার কার্বনে বসাইলাম, ঠিক আছে, ও এইচটা আমি এখানে বসাইলাম, মানে এর অনুসারে 3 নাম্বার বসাইলাম। তাহলে এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে 2টা হাইড্রোজেন বসবে, ঠিক আছে। খেয়াল করে দেখো এখানে যতগুলো হাইড্রোজেন ছিল এখানেও ততগুলো, এই যে উপরের ডার ক্ষেত্রে খেয়াল করে দেখো প্রোপানলে যতগুলো হাইড্রোজেন ছিল এখানে কিন্তু ততগুলাই হাইড্রোজেন। প্রোপানলের ক্ষেত্রে হাইড্রোজেন কত ছিল দেখো, এই 3 2 5 আর 2 কত 8, সরি 7। এখানেও দেখো এই যে 3 3 6 আর এই যে মাঝখানে একটা, কয়টা হলো 7টা। এই হাইড্রক্সিল, এই যে হাইড্রক্সিল, তাহলে কিন্তু এর আইসোমারাইজেশন। এখানেও খেয়াল করো আমি কি লিখছি, তিনটা হাইড্রোজেন। কার্বন তো আগেই সেম লিখছি, 4টা কার্বন লিখছি, তাই না? তাহলে এখানেও 3টা হাইড্রোজেন, এখানেও 3টা হাইড্রোজেন, কয়টা হইলো 6টা। এই যে এখানে দেখো 2টা, কয়টা হইলো 8টা। এই যে এখানে দেখো একটা 9টা, উপরে গুইনে দেখো 9টা হাইড্রোজেন আছে কিনা হাইড্রক্সিল বাদে কিন্তু। এই যে 3 2 5 5 আর 2 কত দেখো 7, 7 আর 2 কত 9, এখানেও 9টা এখানেও 9টা, এই যে হাইড্রক্সিল, এই যে হাইড্রক্সিল। দ্যাট মিন্স এরা কিন্তু আইসোমারাইজেশন হয়ে গেছে। এখন একটু খেয়াল করো, উপরেরটাকে তুমি নামকরণ করার জন্য 1 2 3 এই দিক থেকে কিন্তু 1 2 তুমি হিসাব করছো, বাট এটাকে কিন্তু তুমি আর এই যে মানে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে তুমি কিন্তু 1 2 3 দিয়ে আসতে পারবা না। কারণটা কি? কারণটা হইতেছে যে হাইড্রক্সিলটা আমাদের এই যে এই পাশে কিন্তু কার্বনের কাছাকাছি আছে, ঠিক আছে। তাহলে আমাদের নামকরণটা শুরু হবে মানে গণনাটা শুরু হবে এই দিক থেকে, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বিউটানল 2, বিউটানল 2, ঠিক আছে। এখন বলতে পারো স্যার তাহলে বিউটানল 3 কিভাবে বানাবো, সেটা কিন্তু তোমার উপর নির্ভর করবে। তুমি যদি এই দিক থেকে 1 2 3 গণনা শুরু করো তাহলে 3 নাম্বার কার্বনটা ও এসটা বসাই দিলেই বিউটানল হয়ে যাবে। আশা করি আইসোমারাইজেশনটা বুঝাইতে পারছি। অনেক আলোচনা আছে কিন্তু জাস্ট একটু টাচ দিয়ে রাখলাম। এই আইসোমারাইজেশন 2টা দিন লাগবে এবং একটা কোশ্চেন এখান থেকে পাবা মাস্ট। তাহলে আইসোমারাইজেশন জিনিসটা কি, এটা শুধু একটু টাচ দিয়ে রাখলাম। বুঝছো রায়ান, বুঝছো আসলে আইসোমারাইজেশন? হ্যাঁ, এটা আমি আবার একটু বলতেছি, খেয়াল করো, হ্যাঁ, না বুঝলে আবার বলবো, কিন্তু বুঝতে হবে কিন্তু, কারণ এই নোমেনক্লেচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, খেয়াল করো। যদি তোমার এই যে যাদেরকে দিয়ে তুমি যৌগ চিনতেছো, এই কাকে দিয়ে চিনতেছো, ও এইচকে দিয়ে না, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় যৌগমূলক, তাই তো? এদেরকে বলা হয় যৌগমূলক। ইংরেজিতে কি বলা হয় এটাকে? ইংরেজিতে বলা হয় হোমোলোগাস সিরিজ, ঠিক আছে। সরি, ফাংশনাল গ্রুপ। এই যে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, মানে হচ্ছে যৌগমূলক যেটা। একটু খেয়াল করো, আমি আবার এটা রিপিট করতেছি। যদি ফাংশনাল গ্রুপটা একদম এক সাইডে থাকে, তাহলে যেই সাইড থাকবে সেই সাইড থেকে তুমি গণনাটা শুরু করবা। একদম এক সাইড আছে, একদম এক সাইডে, এই যেমন এই যে উপরেরটা, যেমন এই যে প্রোপানল, তারপর বিউটানল, দেখো একদম এক সাইড আছে না, তাহলে সেই সাইড থেকে তুমি গণনাটা শুরু করবা। গণনা কিন্তু শুধুমাত্র কার্বনকে, অন্য কিছুকে না কিন্তু, হাইড্রোজেন না কিন্তু, হ্যাঁ। কারণ কার্বন থাকতে হবে মাস্ট, হাইড্রোজেন থাক বা না থাক দেখার বিষয় না, হাইড্রোজেন না থাকলেও অর্গানিক কেমিস্ট্রি হবে, কম থাকলে হবে বেশি থাকলে হবে, কিন্তু কার্বন না থাকলে কিন্তু নামই চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে ও এইচ যেখানে থাকবে, শুধু ও এইচ না, এনি ফাংশনাল গ্রুপ যেখানে থাকবে সেই দিক থেকেই মূলত তুমি গণনাটা শুরু করবা। মানে সেই দিক থেকে যেটা কাছাকাছি পাবা সেখান থেকে তুমি গণনাটা শুরু করবা। তাহলে ও এইচটা দেখো এখানে কার্বন এর সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে, তাহলে এই কার্বন 1, তাহলে বাকিগুলা 2 3 4 এইভাবে সিরিয়ালি বলবা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এই কথা। এখন হচ্ছে এক সাইডে নাই, মাঝখানে আছে বা অন্য কোনো জায়গায় আছে, তখন কি করবা? তখন দেখবা যে ওই ফাংশনাল গ্রুপটা কোন কার্বনের কাছাকাছি আছে। যেই কার্বনের উপরে আছে তাকে কিন্তু গণনা শুরু করলে মিলবে না। কারণ একটু খেয়াল করো, আমি কিন্তু রিপিট করতেছি, আবার রিপিট করবো দরকার পড়লে, কোনো টেনশন নাই। এই দ্বিতীয়টা একটু খেয়াল করো। তাহলে এর উপর ও এইচ আছে, একে তুমি যদি 1 নাম্বার কার্বন ধরো, তাহলে তো এও 2 নাম্বার, এও 2 নাম্বার, তাহলে কিন্তু গেম জেম লাগবে, তাই না? তাহলে একে অ্যাভয়েড করার জন্য তুমি হিসাব করবা সেটা, যে ফাংশনাল গ্রুপের কাছাকাছি কার্বন কে আছে, ফাংশনাল গ্রুপের কাছাকাছি কে কার্বন আছে তাকে তুমি হিসাব করবা। তাহলে এর কাছাকাছি কিন্তু এও আছে, এও আছে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু তুমি ডিফারেন্টটা বুঝতেছো না। কিন্তু যে নিচেটার ক্ষেত্রে খেয়াল করো,
এই OH দেখো এই পাশে 2টা কার্বন আছে, এই পাশে কিন্তু একটা কার্বন আছে, তাই না? তাহলে এই যে এই পাশ থেকে হিসাবটা শুরু করবা। আর উপরেটার ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই, বিউটানল এর 1 নাম্বার কার্বনের সাথে যেহেতু ছিল তাহলে 1 2 3 4 মানে যেটা কাছে আছে সেটা থেকে হিসাব করবা। আর যদি মাঝামাঝি থাকে তাহলে যেই কার্বনটা খুব কাছাকাছি তাকে 1 নাম্বার চিন্তা করবা। বুঝাইতে পারছি? মানে যেই দিকে তোমার সিরিজটা কম থাকবে। বুঝছো আসলে বিষয়টা? হ্যাঁ, এটা এটা না বুঝলে কিন্তু তুমি আসলে যৌগ লিখতে পারবা না, ঠিক আছে? এটা লেখা মানে এটা বোঝা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একটা জিনিস তোমাকে একটু দেখাই, খেয়াল করো। দেখো, ধরো তোমাকে বললো এই যে এটা, হ্যাঁ, মানে আমরা কিন্তু 2টা শেষ করে ফেলছি, 3টার ভিতরে ক্যাটিনেশন, আইসোমারাইজেশন আর পলিমারাইজেশনটা আছে, ওইটা একটু দেখবো। তার আগে একটা মানে যৌগ কিভাবে লিখবে এটা একটু খেয়াল করো। তুমি কিন্তু সোডিয়াম ক্লোরাইড বলে লিখতে পারো, অ্যামোনিয়াম সায়ানেট, মানে ইনঅর্গানিক যে কোনো কিছু বললে কিন্তু লিখতে পারো, বাট অর্গানিকের ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। ওই যে আমরা কিন্তু লাস্টে গিয়ে মানে যেই ডিফারেন্সটা বলছি খেয়াল করো, এই যে ডিফারেন্সটা আমরা বলছি, দেখো এই যে রিয়াকশন মেকানিজম এই কিন্তু কমপ্লেক্স। যেহেতু রিয়াকশন মেকানিজম কমপ্লেক্স মানে এর নামকরণও কমপ্লেক্স, কিন্তু খুবই জটিল কিন্তু। দেখো আমি একটা এক্সাম্পল দেখাই, আস্তে আস্তে এগুলো আমরা বুঝবো। এই নামকরণগুলো আস্তে আস্তে যখন যেটা পড়বো সেটার ক্ষেত্রে আমরা নামকরণ পড়ে নিব। এগুলো তোমাদের বই কিন্তু একবারে দেওয়া, একবারে আসলে মাথায় ঢুকাইতে যাও না, তাহলে কিন্তু হয়তো ভুলে যাবা, বুঝলেও হয়তো দেখবা যে কিছুদিন পর ভুলে গেছো। ধরো তোমাকে যেটা বললো ট্রু ক্লোরো, ঠিক আছে, ট্রু ক্লোরো টু মিথাইল, দেখো কি বলতেছে, টু ক্লোরো টু মিথাইল বিউটানল, বিউটানল 3। দেখো অনেক বড় লিখে ফেলছি, হ্যাঁ। তুমি টেনশন করার কিছু নাই, একটু খেয়াল করো। যদি তোমাকে বলে যে এই সংকেতটা লেখো, কিভাবে লিখবা সেটা একটু খেয়াল করো। হয়তো মনে করবা স্যার অ্যাডভান্স আলোচনা করতেছেন মাঝখান থেকে, না আসলে এগুলো একটু মাঝে মাঝে বলতে হবে, কিছু করার নাই, কারণ অনেক কিছু আসলে জানার আছে এই চ্যাপ্টারে, হ্যাঁ। তাহলে তোমাকে যদি বলে এখান থেকে তুমি কিভাবে লিখবে এই সংকেতটাকে, প্রথমে চিন্তা করবা লাস্টেরটা, বাকিগুলো মনে রাখার কোনো দরকার নাই। খেয়াল করো কিভাবে লাগবে, আমি আবার বলতেছি, অসংখ্য সংকেত কিন্তু এখান থেকে মুখস্থ করা লাগবে। তা আমরা যদি মুখস্থ না করে একটু বুঝে বুঝে পারি সেটা তো আমাদের জন্য বেটার, তাই না? তাহলে বিউটানল একেই তুমি চিন্তা করবা, তাহলে বিউটানল কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, চোখ বন্ধ করে লাগবা, 4টা কার্বন চোখ বন্ধ করে লাগবা, ঠিক আছে? খেয়াল করো বিউটানল 3, আগে তুমি বিউটানল কনফার্ম করো। আমি আবার বলতেছি, লাস্টের যে ওয়ার্ডটা থাকবে সেটাই কিন্তু মূলত আমাদের যৌগ। এই মিথাইল ক্লোরো এরা কিন্তু আসলে যৌগ না, এরা হচ্ছে যৌগের মধ্যে একটা অন্য মানে ফরেন পার্টিকেল হিসেবে আসছে, আর কিছুই না। কিন্তু মেন যৌগ কিন্তু লাস্টের শব্দটা থাকবে, এটা যে কোনো অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে। কিন্তু আমি আবার বলতেছি, খেয়াল করো, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের লাস্টের যেই শব্দটা থাকবে সেটাই কিন্তু যৌগ ইন্ডিকেট করবে, বাকিগুলা কিন্তু ফরেন পার্টিকেলের মতো। তাহলে বিউটানল আমি 4 কার্বন লিখে ফেললাম, ঠিক আছে? বাকি হাইড্রোজেনগুলো আমি পরে পূর্ণ করব, কারণ এখানে ঝামেলা আছে। কি কি ঝামেলা? ক্লোরিন আছে, মিথাইল আছে, তাহলে কে কোথায় বসবে আমি জানি না এখনো, ঠিক আছে? তাহলে বিউটানল 3, তার মানে 3 নাম্বার কার্বনে আমাদের কি বসবে? হাইড্রক্সিল বসবে। তাহলে এই 3 নাম্বার কার্বনে আমি হাইড্রক্সিল দিয়ে ফেললাম, ঠিক আছে? এখন বলতে পারো স্যার তাহলে তো এই 1 এই 2, কিন্তু না, আমরা এখন হিসাব করবো এই যে বাম দিক থেকে ডান দিকে, আমাদের কিন্তু বইলেই দিছে বিউটানল 3। তার মানে আমাদের কিন্তু যে কোনোভাবে এক সাইড থেকে হিসাব করে 3 নাম্বার কার্বনে গিয়ে কিন্তু আমাদের হাইড্রক্সিলটা বসাই দিয়ে হবে। তুমি যদি এই দিক থেকে কাউন্ট শুরু করো তাহলে এই যে এখানে বসাবা OH, কোনো সমস্যা নাই, কাউন্ট যে কোনো একদিক থেকে হইলেই হইলো, কোনো প্রবলেম নাই। তাহলে দেখো এই যে 3 নাম্বার কার্বনে আমি আসলে OH-টা বসাই ফেলছি, ঝামেলা শেষ। হাইড্রোজেন কিন্তু আগে বসাবা না। এরপরে আসে এই যে ফরেন পার্টিকেলগুলো, দেখো কি বলছে, টু ক্লোরো। টু ক্লোরো মানে কি? 2 নাম্বার কার্বনে একটা ক্লোরিন। টু ক্লোরো মানে 2 নাম্বার কার্বনে একটা ক্লোরিন। তাহলে তুমি হিসাব করতেছো এই দিক থেকে, এই 3, এই কিন্তু 4, তাহলে এই দিক থেকে কিন্তু তুমি হিসাব করতেছো। আমি আবার বলতেছি, এই দিক থেকে করলেও কোনো সমস্যা নাই, একদম হুবহুবই হবে। তাহলে টু ক্লোরো মানে 2 নাম্বার কার্বনে একটা ক্লোরিন, এটা গেল। দেখো তারপর লেখছে টু মিথাইল, তার মানে 2 নাম্বার কার্বনে একটা CH3 আছে। আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দাও, সংকেত কমপ্লিট। তাহলে এখানে হাইড্রোজেন 3টা আসবে, এখানে হাইড্রোজেন কয়টা আসবে? 4 হাত পূর্ণ করার জন্য একটা আসবে, এখানে কোনো হাইড্রোজেন আসবে না, এখানে হাইড্রোজেন 3টা আসবে। আশা করি সংকেত লেখার ক্ষেত্রে কোনো আর ভুল হবে না, হ্যাঁ। দেখো এটা একটা গেল, আরেকটা যদি আমি লিখি এখান থেকে, ধরো তোমাকে বলে দিল টু টু ডাইক্লোরো, ঠিক আছে? এগুলো শব্দ মানে মানে উপরে তোমাকে আসলে কি বলতেছে এগুলো একটু মিনিং খেয়াল করবা, তাহলেই কিন্তু লেখাটা খুবই সহজ হয়ে যাবে। টু টু ডাইক্লোরো 3 মিথাইল বিউটানল, ঠিক আছে? দেখো এখানে শুধু বিউটানল বলছে, এখানে আর কিছু বলে নাই। তাহলে এটাকে তুমি কি বলবা? তাহলে বিউটানল যেহেতু বলছে তাহলে হাইড্রক্সিলটা একদম লাস্ট কার্বনে বসাই দিবা, যেহেতু তোমার হাইড্রক্সিলের OH-টা কয় নাম্বার কার্বনে বসবে এটা কিন্তু বলে নাই। তাহলে তুমি 4 কার্বন আগে চোখ বন্ধ করে লিখবা, ঠিক আছে?
তাহলে ও এইচটা একদম লাস্টে বসাই দাও। হাইড্রোজেন পরে পূর্ণ করো, আগে যে ফরেন পার্টিকেল যারা আছে এদেরকে আগে পূর্ণ করো। আমি আবার বলতেছি, যেই শব্দটা সবার লাস্টে থাকবে যৌগ কিন্তু সেটাই, হ্যাঁ। মিথাইল আছে, ডাইক্লোরো আছে, এরা কিন্তু যৌগ না, এরা কিন্তু অন্য কিছু ফরেন পার্টিকেল। তাহলে টু টু দেখো, টু টু তাহলে দুই দুই, তার মানে দুই নাম্বার কার্বনেই কিন্তু আছে। ডাইক্লোরো মানে কি দুইটা, ডাই মানে কি দুই, ক্লোরো মানে কি ক্লোরিন, তাহলে 2 নাম্বার। এই যে এগুলো কিন্তু পজিশন ইন্ডিকেট করতেছে, হ্যাঁ। তাহলে দুই দুই, তাহলে 2 নাম্বার, 2 নাম্বারে তাহলে ক্লোরিন ক্লোরিন, ডাই মানে দুইটা। 3 নাম্বার মিথাইল, তাহলে এখানে একটা মিথাইল বসবে, ঠিক আছে। আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দাও, তাহলে এখানে কত আসবে, CH2, এখানে আসবে CH3, ঠিক আছে। এখন যদি এখানে বলতো 2 3 ডাইক্লোরো, তাহলে কিন্তু 2 নাম্বার পজিশনে একটা ক্লোরিন বসতো, 3 নাম্বার পজিশনে কিন্তু আরেকটা ক্লোরিন বসতো। আই মিন সামনের যে সংখ্যাগুলো আছে সেগুলো আসলে পজিশন ইন্ডিকেট করে। বুঝতে পারছো রায়ান? এতটুকু টাচ করে রাখলাম, অনেকগুলো কিন্তু সংকেত লেখা শিখতে হবে, হ্যাঁ। মানে শুধু এতটুকু মাথায় ঢুকিয়ে রাখো যে সর্বশেষ যেই শব্দটা সেটা হলো আমাদের যৌগ, আর বাকি যারা আছে তারা কিন্তু যৌগ না, তারা হইতেছে ফরেন পার্টিকেল হিসেবে এখানে থাকবে। বুঝছো রায়ান? এই সংকেতগুলো আমি কিভাবে লিখলাম বুঝছো তো নাকি? আচ্ছা, বুঝলে কিন্তু ভালো। তাহলে আমরা আমাদের দুইটা আলোচনা করে ফেলছি, এখন আসলে পলিমারাইজেশন এটা একটু বলি। এখানে আসলে তেমন কিছু নাই। পলিমারাইজেশন এটাকে বলা হয় পলিমার, এর বাংলা অর্থ করা কিন্তু খুবই কঠিন, হ্যাঁ। মোবাইলের বাংলা অর্থ যেমন করা কঠিন, চেয়ার টেবিলের বাংলা অর্থ যেমন করা কঠিন, এর বাংলা অর্থ কিন্তু করা খুবই কঠিন আসলে। তাহলে পলিমার কি? মনোমার, অসংখ্য মনোমার, মানে এন সংখ্যক মনোমার, অসংখ্য মনোমার, অসংখ্য মনোমার, মনো মনো মানে কি একটা, তাই না? অসংখ্য মনোমার যুক্ত হয়ে যে স্ট্রাকচার তৈরি করবে, হ্যাঁ, যে স্ট্রাকচার তৈরি করবে সেটাকে আমরা বলবো পলিমার, আর প্রক্রিয়াটাকে আমরা বলবো পলিমারাইজেশন, তাই না? দুইটাই কিন্তু নাউন। লাস্টে ইংরেজি লেটার ION থাকলেও নাউন, ER থাকলেও নাউন, TION থাকলেও কিন্তু নাউন, ঠিক আছে। এগুলা যখন মেডিকেল প্রিপারেশন নিবা না, তখন দেখবা যে রেটিনা বা উন্মেষের শর্ট টেকনিক হিসেবে এগুলো শেখাইতেছে, যে নাউন কিভাবে চিনবা, প্রনাউন কিভাবে চিনবা। এগুলো আগে থেকে একটু দেখে রাখলে ভালো আর কি। TION, তারপরে SHIP শিপ, তারপরে EN ER, এগুলো হইতেছে নাউনের মানে ইন্ডিকেটর বলতে পারো আর কি, যে এগুলো থাকলে যে এটা নাউন, এটা কনফার্ম, ঠিক আছে। তাহলে তৈরি করবে সেটাকে আমরা বলবো পলিমার, আর প্রসেসটাকে আমরা বলবো পলিমারাইজেশন। বিষয়টা কীরকম? ওই যে প্রথমে আমরা বলছি ইথিন, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটা তুমি যদি এন সংখ্যক নাও তাহলে এখানে কি ঘটবে খেয়াল করো। আরেকটা কথা একটু মাথায় ঢুকিয়ে রাখো, হয়তো অনেকগুলো ইনফরমেশন আজকে বলে ফেলছি, মাথার উপর দিয়ে গেছে কিনা আল্লাহ ভালো জানে। যে কোনো বিক্রিয়ায় খেয়াল করো, আমি আবার বলতেছি, যে কোনো বিক্রিয়ায় যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, তাদের সাথে তুমি যদি কোনো কিছু যুক্ত করো অথবা হিট দাও অথবা যে কোনো মডিফাই করো, তাদের প্রথম কাজটাই থাকবে ডাবল বন্ড ট্রিপল বন্ডগুলো ভেঙে যাওয়া। খেয়াল করো, আমি আবার বলতেছি, এটা কিন্তু এরোমেটিকের ক্ষেত্রে আবার ভিন্ন আছে, শুধুমাত্র এলিফেটিকের ক্ষেত্রে একটু মনে রাখো। যে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড বিশিষ্ট কোনো যৌগকে তুমি যদি হিট দাও অথবা কোনো কিছু যুক্ত করো অথবা যে কোনো মডিফাই করো, তাহলে প্রথম কাজটা হলো ডাবল বন্ড ভেঙে যাবে। তাহলে ডাবল বন্ডটা ভেঙে যাবে, ঠিক আছে। উপরে তো বিভিন্ন ধরনের হিট দিবা, বিভিন্ন ধরনের ক্যাটালাইস্ট ব্যবহার করবো, তাই না? তাহলে এখানে CH2, এখানে CH2, দেখো কার্বনের কিন্তু একটা হাত খালি হয়ে গেছে, তাই না? এই একটা হাত খালি হয়ে গেছে, তাহলে এরকম ইথিন হাজার হাজার ইথিন এই পাশে পাশে যুক্ত হবে। তাহলে এন সংখ্যক ইথিন যুক্ত হয়ে যেটা তৈরি পাবা সেটা হলো পলি ইথিন। এই যে অসংখ্য ইথিন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে তৈরি করলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো পলিমারকরণ বা পলিমারাইজেশন, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছো। এখান থেকে আর তেমন কিছু বলার নাই, তোমাদের বইয়ে আসলে আলোচনায়, বইয়ে না তোমাদের সিলেবাসে আলোচনা নাই, বইয়ে তো অসংখ্য আলোচনা আছে, প্রায় 30 পৃষ্ঠার মতো এই পলিমার আলোচনা আছে। কিন্তু আসলে বাইসে গেছো নাকি ধরা খাইছো সেটা আমি নিজেও জানি না। ভর্তি পরীক্ষায় এগুলা সাধারণত খুবই কম আসে, তার মধ্যে যে একটা তো বললাম আমি, জগন্নাথ ভার্সিটিতে আসছিল। মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো আমাদের সময় আসে নাই, মনে হয় না আসছে কিনা, আমার এই মুহূর্তে মনে নেই আসলে। এটা আসলে তেমন ইম্পর্টেন্ট থাকলেও, মানে প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড তো এই পলিমারটা, ইম্পর্টেন্ট থাকলেও কেন জানি আসলে বাদ দিছে, ঠিক আছে। তাহলে এই তিনটা কারণে দেখো, তাহলে অসংখ্য যৌগ কিন্তু তুমি পাই যাইতেছো। একটা হলো কেটেনেশনের জন্য পাইতেছো, আর একটা হলো আইসোমারিজম বা আইসোমারাইজেশনের জন্য পাইতেছো, আর একটা হলো পলিমারাইজেশনের জন্য পাইতেছো। এই তিনটা কারণে আমাদের অর্গানিক কম্পাউন্ড প্রায় 80 লক্ষের মতো। তো অসংখ্য হবে না, দেখো একটা
কেটেনেশনে তুমি যদি চিন্তা করো 1 কার্বন মিথেন 2 কার্বন ইথেন এইরকম যদি 100 কার্বন পর্যন্ত নিয়ে যাও তো কত কিছু হবে। যদি আসলে 100 কার্বন পর্যন্ত সম্ভব না অ্যালকেন, তো এইরকম যদি সব জায়গায় জৈব যৌগ তুমি যদি নিয়ে যাও, যেমন অ্যালকোহল আছে তাই না, এই অ্যালকোহলের ভিতরে ইথানল আছে, প্রোপানল আছে, বিউটানল আছে, মানে 1 কার্বন করে বাড়াইতেছো, তোমার একটা নতুন মানে যৌগই তৈরি হয়ে যাইতেছে। আবার আইসোমারাইজেশন করতেছো, পজিশন চেঞ্জ করতেছো, বিউটানল থেকে বিউটানল 2 বানাইতেছো, 3 বানাইতেছো। তো ওদের ভিতরে কিন্তু কিছু প্রপার্টিস মানে ভিন্নতা আছে, ধর্ম কিন্তু ভিন্নতা আছে তাই না। এই ধর্মের ভিন্নতার কারণে দেখা গেছে যে ওই যৌগটাই ভিন্ন আসলে, মানে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে, কিছু ধর্ম ভিন্ন হওয়ার কারণে ওকে আলাদা করে ফেলছে একদম। এই যে এরকম কিছু ভিন্নতার কারণে আসলে জৈব যৌগ অনেক বেশি। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আরেকটা জিনিস একটু মনে রাখো যে এখানে আমরা কার্বন হাইড্রোজেন কিভাবে পূর্ণ করবো। এক কথায় মনে রাখো, কার্বনের 4টা হাত, মানে এই যে একটা কার্বন যদি আমি লিখি তাহলে 4 দিকে হাত থাকবে, তো একটা হাত তো একটা হাইড্রোজেন ফিল আপ করতে পারে তাই না। তো এরকম আসলে 4টা হাতের জন্য 4টা হাইড্রোজেন লাগবে। তো এই হলো মূল বিষয়।